আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইতিপূর্বে আপনারা দেখেছেন আগের পর্বে যে বাগার মাছ পদ্মা নদীতে শিকারের জন্য আমরা কিভাবে উদ্বুদ্ধ হলাম, কিভাবে বাজার এবং বাকি পরিস্থিতি বিবেচনা করে শিকারের জন্য আমরা টোপ রেডি করলাম। আজকে আমরা এই অভিযানে রওনা দিব, দ্বিতীয় পর্ব শুরু করতে যাচ্ছি। তো চলুন আমাদের বাগার শিকারের দ্বিতীয় পর্বটা শুরু করা যাক। তো আমরা আমাদের যাবতীয় প্রস্তুতি শেষ করে আমাদের যাত্রাপথে অগ্রসর হলাম। যেতে যেতে একটি বিষয় আমার খুব মন কাড়ে, নজর কাড়ে। নজর বলবো না, এটা অনুভূতির বিষয়। সেটা হচ্ছে শীত প্রায় চলে এসেছে। বাতাসটা ভালোই ঠান্ডা লাগছিল, কারণ আমরা প্রায় উন্মুক্ত একটা গাড়ির মধ্যে, বদ্ধ কোনো গাড়ি নয়। রাস্তার দুপাশে খেয়াল করে কিছুটা পরিবর্তন আমি দেখতে পাই। সেটা হচ্ছে প্রায় প্রায় দেখতে পাচ্ছিলাম যে পিলার, বড় বড় লাইটের বা ল্যাম্প পোস্টের যে পিলারগুলো, সেগুলো রাখা ছিল। অর্থাৎ আমরা যে রাস্তা ধরে আগাচ্ছি বা অগ্রসর হচ্ছি, সেখানে ডেভেলপমেন্টের কাজ চলছে। অর্থাৎ এখান থেকে আসলে মেজর কোনো ইলেকট্রিক ওয়্যার ছিল না আশপাশে, যেটা দেখেছি। হয়তো বা এখন নতুন কারেন্টের লাইন যেটাকে বলা হয় সেটা যাবে। আর তাছাড়া কিছু জলাশয় আমাদের চোখে পড়ে, বেশ বড়। সত্যি বলতে কি, একসময় নদীটা কিন্তু এই পর্যন্ত ছিল। কালের বিবর্তনে নদীর গতিপথ যেমন পরিবর্তন হয়েছে, সেরকম চর জেগেছে। হয়তোবা এই রাস্তাটা একসময় একটা বাঁধের মতো ছিল। যাই হোক, এক পর্যায়ে আমরা নদীর কাছাকাছি পৌঁছে যাই। মজার বিষয় হচ্ছে যে যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি, দুপাশেই বাড়িঘর, এবং এই বাড়িঘরের 15-20 ফিট পেছনে কিন্তু বেশ বড় বিশাল নদী। পদ্মার পাড়ে আমরা চলে এসেছি, ছোট্ট একটি ঘাট। এখান থেকে আসলে আমরা আমাদের অভিযানের বাকি অংশটুকু সেদিকে এগোবো আর কি। এখানে দাঁড়িয়ে পরিবেশটা বেশ বেশ সুন্দর লাগছিল। পড়ন্ত বিকেল, হালকা হালকা ঠান্ডা আবহাওয়া। যা হোক, অনুমান করতে পারলাম যে লোকটা যেখানে উঠছে, আমাদের সাথে লোক, সেটাই হচ্ছে আমাদের নৌকা। অন্যান্য বারের চেয়ে এবার নৌকাটা বেশ বড়ই। এটার একটা কারণ আছে। এই নৌকাগুলো কিন্তু বেশ বিশাল। এগুলোতে করে সাধারণত 50-60টা করে গরু বা মহিষ, রাজশাহীর ভাষায় এটাকে মহিষ বলা হয়, অর্থাৎ মহিষ, এই প্রাণীগুলো পারাপার করা হয়। এখন আমরা আস্তে আস্তে আমাদের যাবতীয় যা যন্ত্রপাতি আছে সবকিছু নৌকায় উঠিয়ে নিচ্ছি। শুধু যন্ত্রপাতি উঠলেই তো হবে না, আমাদেরকেও নৌকার উপরে উঠে পড়তে হবে। তাই আমিও চট করে নৌকায় ওঠার প্রস্তুতি নিয়ে নিলাম। সাধারণত নৌকার উপরে যে কোনোভাবেই বসা যায়। অনেকে মাদুর বা পাটি বিছিয়ে বসেন, কেউ এমনি বসে পড়েন। তবে যেহেতু আমাদের সাথে সবসময় মাছ শিকারের জন্য আমাদের চেয়ারটা থাকে, সেই চেয়ারটা ব্যবহার করে আমি সাধারণত যাতায়াত করি। এই চেয়ারে উঠে আমি বসে পড়ি। এতে যেমন আরামসে যাওয়া যায়, ঠিক সেভাবে আশপাশ খুব সুন্দরভাবে নড়াচড়া করা যায়, দেখা যায়। নৌকায় উঠতে গিয়ে আমি একটা জিনিস খেয়াল করি, ছোট নৌকাগুলো সাধারণত উঠতে গেলে বেশ দুলুনি হয়, অর্থাৎ টিল্ট করে। এখানে এরকম কিছু ছিল না, খুব সহজেই আমি নৌকাতে উঠতে পেরেছি। তো নৌকায় দাঁড়িয়ে আমি একটা জিনিস খেয়াল করলাম যে স্রোত কিন্তু কমেনি, বরং নদীতে স্রোত আগের চেয়ে বেড়েছে। আন্ডার ওয়াটার কারেন্টের কথা তো অবশ্যই এখানে বলবো, তলে তো স্রোত আছেই, উপরেও কিন্তু বেশ ভালো স্রোত দেখা যাচ্ছে। দেখুন, নৌকাগুলোর পাশ দিয়ে যে, অর্থাৎ নদীর পাড় দিয়ে 10-15 ফিটের মধ্যেই যে স্রোতটা যাচ্ছে, বেশ খরস্রোতা। নৌকার ইঞ্জিন তো অবশ্যই চালু করতে হবে, না হলে তো আমরা অগ্রসর হতে পারবো না। তবে মজার বিষয় হচ্ছে ইঞ্জিনের তেল থাকা সত্ত্বেও কিছুটা তেল আমরা নিয়ে নিব।
এই সময়টুকুর মধ্যে আমি যেটা খেয়াল করি সেটা হচ্ছে আপনাদেরকে এখানে বুঝিয়ে দিতে পারবো। আমরা যেটাকে খাড়া ভাঙন বলি, অর্থাৎ হুট করে ভেঙে নদী ভাঙন হয়ে একটু গভীর হয়ে যাওয়া, এই অংশগুলো সাধারণত এরকম হয়, আপনারা দেখতে পাচ্ছেন। এটা গ্র্যাজুয়ালি ধীরে ধীরে নদীর ভিতরে যে মিশে গেছে এমন কিছু না, হুট করে এখানে ভেঙে গেছে। সেই অংশে নেমে যদি আপনি যান তাহলে অবশ্যই প্রথমে আপনার প্রায় 8-10 ফিট পানি পড়বে। দেখুন, ভাঙনগুলো, যে ভাঙা অংশগুলো দেখতে পাচ্ছেন, একদম কিন্তু ধসে পানিতে মিশে গেছে, একদম খাড়াভাবে। কোনো স্লোপ ভাবে বা ধীরে ধীরে পানিতে মিশেছে এরকম কিন্তু না। এটাকে বলা হয় খাড়া ভাঙন, এবং এই অংশগুলোতে খাড়া ভাঙনের ফলে সাধারণত মাছ এখানে আসে। এসব বিষয় দেখতে দেখতেই আমাদের সাথে একজন এই পড়ন্ত বিকেলে কিছু ভাজা পোড়া নিয়ে এলো। সমুচা অবশ্যই হাতে নিয়ে নিচ্ছি। এরকম একটা পরিবেশে 1 কাপ চা হলে খুব ভালো হতো, কিন্তু সেরকম ব্যবস্থা নেই। সাথে রসুনের চপ, পেঁয়াজু, বাহারি বেশ কিছু জিনিস ছিল। আমি নিজের মতো করেই পরিবেশটা উপভোগ করতে লাগলাম। একটা চেষ্টা করলাম যে সূর্যের আকারের সাথে আসলে মেলানো যায় কিনা। হয়তোবা সূর্যের আকার 3 কোণা বা ত্রিভুজ আকৃতির নয়, সেজন্য মেলাতে পারলাম না। নৌকার গ্রাফি অথবা অ্যাঙ্কর বা নোঙর যেটা বলেন না কেন, সেটা উঠিয়ে ফেলা হচ্ছে, কারণ নৌকাটা এখন আমরা ঘাট থেকে ছেড়ে দিয়ে আমাদের শিকারের স্পট খুঁজবো এবং সেদিকে রওনা করব। এত বড় নৌকা, এটা আসলে ধাক্কা দিয়েই সরাতে হবে। মজার বিষয় একটু আপনারা খেয়াল করুন, একজন মানুষ কিন্তু নদীর এই স্রোতের নদীর উপরে সামান্য ঠেলা দিয়ে পুরো নৌকাটাকে কিন্তু সরিয়ে ফেলতে পারছে। হ্যাঁ, এখানে প্রচন্ড শক্তির প্রয়োজন হয়, সেটা আমি মেনে নিচ্ছি, কিন্তু একজনের পক্ষে সাধারণত এত বড় নৌকা যদি ডাঙায় থাকে তাহলে নাড়ানো বা সরানো সম্ভব নয়। তবে এখানে দেখুন পানির উপর কি সুন্দরভাবে সরে যাচ্ছে। এই ছোট ছোট জিনিসগুলো আসলে জানার বা দেখার কিছু বিষয় থাকে। যেটা বলছিলাম সেটা হচ্ছে, এত বড় নৌকা কেন যাকে দেখতে পাচ্ছেন, এটা সত্যি বলতে তার শ্বশুরের নৌকা, উনি যেভাবে বলেছেন। এবং আশপাশে যে নৌকাগুলো দেখছেন এগুলোও তার শ্বশুরের নৌকা। শ্বশুর বলতে বিষয়টা এরকম যে আশপাশের পরিচিত, অর্থাৎ মামাতো, চাচাতো, খালাতো বোন বা ভাই, তাদের যে শ্বশুর আছে সেরকম, অথবা ওয়াইফের আপনার স্ত্রীর দিক দিয়ে যদি চাচাতো স্ত্রীর বাবার চাচাতো ভাই বা এরকম কেউ থাকে, বা স্ত্রীর চাচা মামা, তারা যেরকম শ্বশুর হয়, যেমন মামা শ্বশুর, চাচা শ্বশুর, তাদেরই এইসব নৌকাগুলো। যাই হোক, আমরা রওনা দিয়ে দিয়েছি, ইঞ্জিন স্টার্ট হয়ে গেছে, আমি আমার অ্যাংলিং চেয়ারে বসে আছি এবং হাতে এবার চেষ্টা করলাম ছোট্ট একটি রসুনের ভাজা বা রসুনের পেঁয়াজু, এ ধরনের একটা জিনিস নিয়ে সূর্যের সাথে মেলাতে। অনেকটাই সফল হয়েছিলাম, কাছাকাছি গোলাকৃতির। মেলাতে না পারলেও এক্ষেত্রে বলবো যে পরিবেশটা কিন্তু খুব সুন্দর ছিল। আমরা নদীর ওপারে চরের ধার ধরে এগোনো শুরু করলাম। আমাদের স্পট খোঁজা প্রয়োজন, খাড়া ভাঙন, খুব নোটেবল কোনো খাড়া ভাঙন আছে কিনা তা খুঁজছি, এবং আমরা পেয়ে যাই বেশ অনেকটা অংশ। আপনারা দেখতে পাচ্ছেন নদীতে যে খাড়া ভাঙন হয়েছে সেখানে চরেরই অংশ ভেঙে পড়েছে এবং লেয়ারগুলো দেখা যাচ্ছে, কোনোটা বালুর লেয়ার, কোনোটা মাটির লেয়ার। এগুলো কিন্তু আপনার নোটিস করতে হবে। এই লেয়ারগুলো ভাঙনের ফলে মাটির নিচে যে পোকামাকড় বা এ ধরনের জিনিস থাকে, এগুলো কিন্তু মাছ সাধারণত খায়, এই জন্য পারে এরকম খাড়া ভাঙনের অংশে কিন্তু মাছ হয়, বিশেষ করে বোয়ালের ক্ষেত্রে অথবা বাগারের ক্ষেত্রে। এসব মাছ যেটা করে সেটা হচ্ছে তারা ইঁদুর বা এ ধরনের কোনো ছোট প্রাণী পেলে সেটা খেয়ে ফেলে। যাক, যেতে যেতে আরেকটা বিষয় যেটা হয় সেটা হচ্ছে, আমরা খুব উদ্ভট বা বিচিত্র একটা জিনিসের সন্ধান পাই বা চোখে পড়ে। সেটা হচ্ছে আমাদের সামনে থেকে কিছু মহিষের পাল হুট করে নদীতে নেমে পড়ে, এবং এটাকে আমি ক্যামেরাবন্দি না করে পারলাম না। আমরা সাধারণত পশ্চিমা বিভিন্ন চ্যানেল যেমন ন্যাশনাল জিওগ্রাফিক বা ডিসকভারিতে কিছু অনুষ্ঠান দেখি। আফ্রিকান সাভানাতে যাওয়ার প্রয়োজন নেই, আমার দেশের চরাঞ্চলের কিছু জিনিস আমি আপনাদের অনুমতি নিয়ে আমার মতো করে উপস্থাপন করতে চাচ্ছি।
যা হোক, আমি যেটা মনে করি, দৃষ্টিভঙ্গি বদলান তো জীবন বদলে যাবে। আসলেই আমার দেশ যে কত সুন্দর, কত অপরূপ, একটু যদি ভিন্নভাবে দেখার চেষ্টা করেন, নিশ্চয়ই পৃথিবীর যে কোনো দেশের চেয়ে আমার দেশটা অনেক বেশি সুন্দর। অনেক কিছু বলে ফেললাম, তবে ইতিমধ্যে আমরা চলে এসেছি আমাদের স্পটে। আমাদের জায়গাটা পছন্দ হয়েছে, এখানে আমরা মাছ শিকারের চেষ্টা করব। খাড়া ভাঙনের বিষয় এখানে যেমন আছে, ঠিক তেমনি এখানে একটা ছোট্ট ঘূর্ণি রয়েছে, ঘূর্ণিপাক রয়েছে। সো এই সব কিছু ম্যাচ করে যাওয়ার কারণে এখানে আমরা চেষ্টা করছি বসার আজকে। পরন্ত বিকেল, আমাকেও নৌকা থেকে নেমে যেতে হলো এবং আমরা যে কোনো একটা জায়গায় বসে পড়ার চেষ্টা করব। সাধারণত জোয়ার ভাটায় খুব বেশি একটা সমস্যা এখানে হয় না, তারপর আমরা সেফ ডিস্টেন্স রেখেই বসছি। দেখা যাচ্ছে যে চরের বেশ কিছু অংশ কিন্তু এখানে চাষবাসের জন্য সেই হেরো বা ট্র্যাক্টর দিয়েও চাষ দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ এখানে লোকজন আসা যাওয়া করে। খুব একটা রিমোট এরিয়া না যে যেখানে একেবারে জনমানব শূন্য, সেরকম কোনো জায়গা না। সাধারণত লোকালয়ের আশপাশে থাকাটাই সবচেয়ে শ্রেয়, কারণ এখানে সিকিউরিটির কিছু বিষয় থাকে, সেফটির কিছু বিষয় থাকে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে, আমাদের যে টোপটা আমরা রেডি করেছিলাম, আমরা সেটা বড়শিতে লাগিয়ে নেওয়ার চেষ্টা করব। তবে তার আগে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে রড রিলটা অবশ্যই সেট আপ করে নিতে হবে। যথারীতি আমার ট্রোলিং রড এবং ট্রোলিং রিল কিন্তু আমরা এখন সেটিং করে নিব। গাইডগুলো এবং বেস প্লেটটা বা বেসটা সমান আছে কিনা বা অ্যালাইন্ড আছে কিনা সেটা আমি দেখে নিচ্ছি, এবং এরপর এর উপরে আমার যে ট্রোলিং রিলটা আছে সেটা আমি লাগিয়ে নিব। আশা করছি এবার ব্যাখ্যা করতে হবে না যে কেন আমি ভারী গিয়ার ইউজ করি, কারণ আজকে যে মাছটা আমরা টার্গেট করেছি সেটা অবশ্যই ভারী একটা মাছ, ছোট বড় যেটাই হোক না কেন, বেশ শক্তিশালী একটা মাছ। এবং আপনারা যদি কেউ বাগার ধরে থাকেন তাহলে আপনারা জানবেন যে এটা আসলে একবার মাটিতে বসে পড়লে খুব শক্তি খাটাতে হয় একে উঠানোর জন্য। অ্যালাইনমেন্ট একদম ঠিক আছে। ছোট একটু বিষয় দেখুন, আমরা আমাদের মেইন লাইনের মাথায় একটা লুপ তৈরি করেছি, অর্থাৎ লিডার ইউজ করিনি, সরাসরি একটা লুপ করে নিয়েছি। এর মধ্যে আমরা বড়শিটা গেঁথে নেব, অর্থাৎ বড়শিতে যে টোপ গাঁথা অবস্থায় থাকবে সেটা আমরা এই লুপের মধ্যে দিয়ে বেঁধে দেব। এখানে আমরা কোনো সুইভেল বা এরকম কিছু ইউজ করছি না, কারণ সুইভেলের উপর এই ক্ষেত্রে আমি ভরসা করতে পারছি না। হুট করে যদি বড় মাছের কারণে ভেঙে যায় বা কোনো কিছু হয়, সেক্ষেত্রে কিন্তু আসলে মাছটা মিস হয়ে যেতে পারে। কাজেই আমরা যে টোপ রেডি করে রেখেছিলাম মাংস দিয়ে, সেটা আমরা এখন সরাসরি এর মধ্যে বেঁধে দিচ্ছি। বাঁধা হয়ে গেল এবং টোপটা তখন এরকম দেখাবে সার্কেল হুকের সাথে। যাক, লাইন কাস্ট করা যাক, এবং এরপর তো সবকিছু গুছিয়ে নিয়ে বসে থাকতে হবে, অপেক্ষার পালা শুরু হয়ে যাবে। টোপ পানিতে পড়ার পর গড়িয়ে যে কোনো একটা স্থানে পাড়ে গিয়ে থেমে গেছে। তো এখন আমরা রড হোল্ডারের সাথে ওয়াই স্টিকে সাধারণত আমি রাখি, রেখে এখন দেখা যাক রেজাল্ট কি আসে, বা সৃষ্টিকর্তা আমাদের জন্য নসিবে কি রেখেছেন। এরই মাঝে সূর্য অস্ত যাওয়ার পালা। হ্যাঁ, রাত ঘনিয়ে আসছে। সূর্যাস্তের পর থেকে বেশ কিছুটা সময় আসলে আমাদেরকে অপেক্ষা করতে হয়। কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল, সেটা না হয় কোনো এক সময় বলবো পরবর্তীতে, তবে আমরা একটা বেশ ভারী টান পেয়েছি।
একাধিক টান পেয়েছি, যার মধ্যে সৌভাগ্যক্রমে একটা আমি উঠাতে পেরেছি, সেটা আপনাদের সাথে এখন শেয়ার করতে চাচ্ছি। একটা বিষয় বলে রাখি, অন্ধকারের মধ্যে যতই লাইট থাকুক না কেন, আশপাশে আপনার কি আছে নদীর পাড়ে, যেহেতু আশপাশে খাড়া ভাঙন আছে, আপনাদেরকে সবসময় সাবধানে থাকতে হবে, খেয়াল রাখতে হবে কোথায় পা দিচ্ছেন, কোন দিকে যাচ্ছেন। সামান্য ভুলের কারণে আপনার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। মাছটা বিষয় না, আপনি শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন, পানিতে পড়ে যেতে পারেন। কাজেই সবসময় সিচুয়েশনাল অ্যাওয়ারনেস অথবা আশপাশে কি আছে, কি পরিস্থিতিতে আছেন, সবসময় মাথায় রাখবেন। সন্ধ্যার পর থেকেই যেহেতু বারবার আমাদের হিট মিস হচ্ছিল বা ছোট হিট পাচ্ছিলাম, আমাদের সঙ্গী সাথীরা আসলে শহর থেকে চলে আসে, আমাদের কাছে নৌকা ছিল এবং পরবর্তীতে আমরা বেশ কয়েকজন মিলে আসলে ওখানে অবস্থান করি। মাছটা উঠাতে আমার মোটামুটি বেগ পেতে হয়েছে, অ্যারাউন্ড 40-45 মিনিটের মতো আমার লেগে গেছে। মাছ বড় ছোট সেটা পরে আপনারা দেখতে পাবেন, তবে বাগার মাছের একটা বৈশিষ্ট্য হচ্ছে যখন নদীর মধ্যে বা এরকম অংশে থাকে, তারা কিন্তু মাটিতে প্রায় প্রায় বসে পড়ে। বসে পড়লে তাকে উঠানো বেশ কঠিন হয়ে পড়ে, একটা চৌম্বকীয়ভাবে সে বসে পড়ে এবং তাকে উঠানোর জন্য প্রচুর শক্তি খরচ করতে হয়, ক্ষেত্র বিশেষে প্রচুর শক্তি খাটাতে হয়। অবশেষে আমাদের কাঙ্ক্ষিত যে বাগার মাছটি, সেটা আমরা ল্যান্ড করতে সক্ষম হই। মাছটি স্ট্যান্ডার্ড 8-9 কেজির মতো প্রায়। এটা ছোট মাছ, এটা কখনোই একটা স্ট্যান্ডার্ড সাইজ না, কিন্তু এখন নদীতে এ ধরনের মাছই সাধারণত ধরা পড়বে। মজার বিষয় হচ্ছে, বাজারে গেলে দেখতে পাবেন 200, 250, 300 গ্রামের বাগারের বাচ্চা বিক্রি হচ্ছে, যেটা আসলে আইনত দণ্ডনীয় বা অবৈধ, তারপরও মানুষ বিক্রি করে। আমার মতে এটা হচ্ছে আমার একটা ট্রফি ফিশ, আমি যেটা পেয়েছি যথেষ্ট ভালোই সাইজ। যা হোক, আমাদের অভিযান তো পূরণ হলো। খুব 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 সুন্দর একটি অদ্ভুত মাছ, একেবারে ভিন্ন। তবে এই বাগার সম্পর্কিত আমার কিছু আপনাদেরকে বলার আছে, আমি তা বলতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা হচ্ছে বাগারিয়াস, কেউ বলে গুঞ্জ, কেউ বলে দ্য ডেভিল ক্যাটফিশ, আমরা বাংলাদেশে বলি বাগাই। এটা প্রায় 8.5 থেকে 9 কেজি ওজন। আমি এখন আছি পদ্মায়, রাজশাহীর পদ্মার যে কোনো একটা অংশে। আমরা মাছ মারতে এসেছিলাম, আজকে একটা হিট আমরা পেয়েছি, আরও হিট হয়েছে। এইটার সাইজ অনেক ছোট। বাগারের আসলে আমাদের দেশে যদি চিন্তা করেন, তাহলে এক সময় 2 মণ, 5 মণ, 7 মণ এরকম বাগারের সাইজ হতো, 200 কেজি, 300 কেজি, 400 কেজি। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে 5, 7, 10, 15, 20 এরকম। এটা হচ্ছে আসলে খুব ছোট একটা মাছ। আমার মনে হয় এটার যত বড় হওয়া উচিত ছিল, তার চেয়ে খুব ছোট একটা মাছ। কাজে এটা আমরা আসলে খাবো না বা রাখবো না, এটা এখনো জীবিত আছে। আপনারা যারা জীবিত বাগার মাছ দেখেননি, দেখুন এখনো কাঁচা নাড়ছে, এখন সে সুস্থ সবল। আমরা এটাকে আসলে নদীতে অবমুক্ত করব। যদি কথা বলতে একটু সমস্যা হচ্ছে, কারণ নদীর ধারে প্রচণ্ড পোকা থাকে, আলো পেলেই পোকা চলে আসে, আপনারা জানেন। চলুন আমরা এটাকে নদীতে ছাড়ার ব্যবস্থা করি। চলে আসো, কাছে চলে আসো। শান্ত, পানিতে যাও, মুখে পানি দাও। এটা হচ্ছে একটা এরেশন প্রসেস। এতে হচ্ছে অনেকক্ষণ পানির উপর থাকলে বা কিছুক্ষণ পানির উপর থাকলে যেটা হয়, কাঁচার মধ্যে দিয়ে আসলে পানিগুলো যেতে পারে না। সেক্ষেত্রে মুখে প্রচুর পরিমাণ পানি দিলে মাছটা আবার সতেজ হয়ে ওঠে এবং তখন আমরা এটা নদীতে অবমুক্ত করতে পারি। আরেকটু ডেপতে নাও, আরেকটু আগে নাও তোমার দিকে, ও আস্তে আস্তে সবল হচ্ছে। হ্যাঁ, আরেকটু নাও, বাস, দাও, পানি দাও। হ্যাঁ, নড়ছে, ও সতেজ হয়ে উঠছে, দিতে থাকো। এবার আরেকটু এগিয়ে নাও, মুখের মতো ধরে আছে। হ্যাঁ, ওটা এই কারণে বাগার মাছটা ওঠানোটা খুব কঠিন। হ্যাঁ, রাখো। হ্যাঁ, এবার সে নিজে চলে যেতে পারবে। তো এভাবেই দেখুন মাছকে রিভাইভ করা হয়। এখন কিন্তু মাছটা নড়া শুরু করেছে, সে চলে যাওয়ার জন্য রেডি। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। এখানেই শেষ করছি, আমাদের অবমুক্তর পার্টটাও শেষ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।